সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল তোমাদের প্রতি এবং তোমাদের ফ্যামিলির প্রতি। সেই সাথে রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বরাবরের মতোই আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের সপ্তম চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার নিয়ে। আমি কিছুদিন আগেই তোমাদের সাথে প্রথম লেকচার নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম লেকচারে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি বা আলোচনা করেছি তার মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বুঝি, রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এবং গুরুত্বপূর্ণ কি কি উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় সে সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা, রাষ্ট্রীয় ব্যবসায়ের অসুবিধা এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অবস্থান বা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেমন পারফরমেন্স করছে তাদের সম্পর্কে আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা অনেক সুবিধা প্রদান করে। তার মধ্যে অন্যতম কিছু সুবিধা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। অর্থাৎ আমরা জানি ব্যক্তি মালিকানাধীন যে ব্যবসা সংগঠনগুলো আছে, এক মালিকানা, অংশীদারি কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি যেগুলো আছে, এদের উদ্দেশ্য থাকে বেশি বেশি মুনাফা অর্জন করা। ফলে মুনাফা অর্জন করতে গিয়ে তারা সমাজের যে জনগণ আছে বা কাস্টমার আছে তাদের স্বার্থের কথা বা তাদের প্রতি বিচারের ন্যায় বিচারের কথা তারা অনেকাংশে ভুলে যায়। এই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম সুবিধা। কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে? অর্থাৎ তারা একটা ন্যায্য মূল্যে এবং সঠিক দামে পণ্য সরবরাহ করে থাকে। দেন হচ্ছে জনকল্যাণ সাধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে রাষ্ট্রীয় ব্যবসাটা গঠিত পরিচালিত হয় মূলত জনকল্যাণ সাধনের জন্য। তা জনকল্যাণ কিভাবে করে থাকে? জনকল্যাণ করে থাকে রাষ্ট্রীয় ব্যবসাগুলো আত্মকর্মসংস্থানের মাধ্যমে, ন্যায্য মূল্যে পণ্য দ্রব্য সরবরাহের মাধ্যমে এবং উপযুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার মাধ্যমে। দেন হচ্ছে অধিক কর্মসংস্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ব্যবসা মানুষের কর্মের ব্যবস্থা করে থাকে। তা যদি রাষ্ট্রীয় ব্যবসা যথাযথভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাহলে সেখানে অধিক সংখ্যক লোক কর্মে নিয়োজিত থাকতে পারে, ফলে তাদের একটা কর্মের ব্যবস্থা হয়। আর রাষ্ট্রীয় ব্যবসা যেহেতু ন্যায্য মূল্যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে বা ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, সরকার কর্তৃক এই ব্যবসা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, ফলে এখানে সামাজিক ন্যায় বিচার থাকে, জনকল্যাণ থাকে, ফলে অধিক কর্মেরও ব্যবস্থা হয়ে থাকে এবং এই কর্মের মাধ্যমে দেশের জনগণ বা বেকার দেশের জনগণ তাদের বেকারত্ব অনেকাংশেই কমাতে পারে। দেন হচ্ছে সুষম শিল্পায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্পায়ন একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই শিল্পায়নটা যদি সুষম না হয়, অর্থাৎ সুষমভাবে যদি শিল্পায়ন না ঘটে, তাহলে দেশে একটা নৈরাজ্য বা অস্থিতিশীলতা দেখা দেয় শিল্পের মধ্যে। তা শিল্পের মধ্যে যদি অস্থিতিশীলতা দেখা দেয়, যেমন ছোট শিল্পগুলো ঠিকমতো তাদের ব্যবসা পরিচালনা করতে পারতেছে না, মাঝারি শিল্পগুলো তাদের বিভিন্ন সময় হোঁচট খাচ্ছে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কাছে। তার মানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান যদি শুধু বড় বড় শিল্প প্রতিষ্ঠানই অর্থনীতিতে বিদ্যমান থাকে তাহলে একটা নৈরাজ্য তৈরি হয়। ফলে এই রাষ্ট্রীয় ব্যবসা কি করে? শিল্পের একটা সুষম শিল্পায়ন ঘটায়, অর্থাৎ তারা ছোট, মাঝারি, বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করে থাকে। দেন হচ্ছে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ব্যক্তি মালিকানাধীন ব্যবসা সংগঠনগুলো বৃহৎ শিল্পে এবং ঝুঁকিপূর্ণ শিল্পে বিনিয়োগ করতে চায় না, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা যেহেতু
জনগণ এর পক্ষে ব্যবসা পরিচালিত হয়, ফলে সরকার এই বৃহদায়তন টাইপের নির্মাণ শিল্প, প্রকৌশল শিল্প, যে বড় বড় শিল্পগুলো আছে, এই শিল্পগুলোতে রাষ্ট্রীয় ব্যবসা বেশি গড়ে ওঠে। অর্থাৎ বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেন হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফা অর্জনের জন্য অনেক সময় সিন্ডিকেট বা বিভিন্ন মাধ্যমে তাদের পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এভাবে চলতে থাকে তাহলে একটা অস্থিতিশীলতা পরিবেশ তৈরি হয়। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা কি করে? জনগণের সেবার উদ্দেশ্যে, জনগণের কল্যাণের উদ্দেশ্যে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে ওঠে, তারা চায় ন্যায্য মূল্যে জনগণকে পণ্য সরবরাহ করার জন্য। এর ফলে বিভিন্ন ধরনের সিন্ডিকেট, বিভিন্ন ধরনের কার্টেল দূর হওয়ার বা দূর করতে বা দূরীভূত করতে তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। স্থিতিশীল সরবরাহ নিশ্চিত মান, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা কি করে? স্থিতিশীল সরবরাহ, অর্থাৎ সরবরাহটা যেন কন্টিনিউয়াস হতে থাকে, অর্থাৎ সরবরাহ যেন ব্যাঘাত না ঘটে, সেই নিশ্চয়তা রাষ্ট্রীয় ব্যবসা দিয়ে থাকে। কিন্তু এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসা অর্থাৎ একচেটিয়া ব্যবসার ক্ষেত্রে তাদের টার্গেট থাকে যে সরবরাহটার বিঘ্ন ঘটিয়ে পণ্যের দাম বেড়ে বেশি বেশি মুনাফা অর্জন করা। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য সেটা থাকে না। তাদের উদ্দেশ্য থাকে জনগণের কল্যাণ করা, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, ফলে তারা স্থিতিশীল সরবরাহ নিশ্চিত মানের নিশ্চয়তা দিয়ে থাকে। দেন হচ্ছে একচেটিয়া প্রভাব রোধ। কিভাবে একচেটিয়া প্রভাব রোধ করে থাকে? কারণ অন্যান্য ব্যবসাগুলো একটা সিন্ডিকেটের মাধ্যমে তাদের পণ্যের মূল্যের দাম বৃদ্ধি করতে পারে, বাট রাষ্ট্রীয় ব্যবসা কি করে? ওই পণ্যটাই ন্যায্য মূল্যে গ্রাহকদের কাছে সরবরাহ করে থাকে। ফলে এই যে বাজারে যে একচেটিয়া প্রভাব থাকে, এই প্রভাবটা বিলুপ্ত হতে বাধ্য হয়। কারণ রাষ্ট্রীয় ব্যবসা তো ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করছে, কাস্টমার গুলো তাহলে রাষ্ট্রীয় ব্যবসা থেকেই পণ্যগুলো কেনার চিন্তা করবে। সো একচেটিয়া প্রভাবটা এভাবে দূর করা সম্ভব হয়। দেন হচ্ছে নিরাপত্তা বিধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে বৃহদায়তনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, যেমন নির্মাণ শিল্প, ওষুধ শিল্প, প্রকৌশল শিল্প, তারপরে দেশ রক্ষার্থে বা দেশ রক্ষার অস্ত্র শিল্প যদি বলি, এবং দেশ রক্ষার্থে যে শিল্পগুলো নিয়োজিত আছে সেই শিল্পগুলো রাষ্ট্রীয় ব্যবসা কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত হয়। কি জন্য? নিরাপত্তা বিধানের জন্য। কারণ এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি ব্যক্তি মালিকানাধীনে চলে যায় তাহলে তারা তাদের কাছ থেকে শত্রুপক্ষ বা জঙ্গি গোষ্ঠী অস্ত্র কিনে বা ওই ওষুধ সামগ্রী কিনে দেশের হুমকি তৈরি করতে পারে বা দেশের জন্য একটা মারাত্মক পরিবেশ তৈরি করতে পারে। সো এই নিরাপত্তা বিধানের জন্য রাষ্ট্রীয় ব্যবসা অন্যতম সুবিধা প্রদান করে থাকে, বা নিরাপত্তা বিধানের স্বার্থে রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে ব্যবসাগুলো পরিচালনা করা হয়ে থাকে। দেন হচ্ছে অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অর্থ হচ্ছে একটা দেশের প্রাণ। এই অর্থ ব্যবস্থা যদি ধসে পড়ে বা ভেঙে পড়ে তাহলে দেশটা আর উঠে দাঁড়াতে পারে না। অর্থাৎ দেশের জনগণ মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। তা এই অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থের বা অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। ফর এক্সাম্পল যদি বলি, বাংলাদেশ ব্যাংক কি করে? যত ব্যাংকগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। এই জন্য দেশের অর্থ ব্যবস্থা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ। দেশের শিল্প বাণিজ্যের উপর সরকারের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। দেশের আমদানি রপ্তানির উপর সরকারের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। রাষ্ট্রীয়ভাবে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে সরকারের ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। দেন হচ্ছে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। অর্থাৎ যদি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে প্রাকৃতিক সম্পদ দিয়ে দেওয়া হয় তাহলে তারা এর যথাযথ ব্যবহার নাও করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা এই সম্পদগুলো সুষ্ঠু ব্যবহার করে, ফলে জনগণের সুফল ভোগ করে থাকে। দেন হচ্ছে ক্ষতিকারক পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ। সাধারণভাবে ক্ষতিকারক অথচ
ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয় এমন পণ্য যেমন মদ, আফিম, পলিথিন বা পলিড্রিন, ইনজেকশন ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থেই অপরিহার্য। রাষ্ট্রীয়ভাবে এরূপ পণ্য উৎপাদন ও বন্টন করা হলে এদের নিয়ন্ত্রণ সহজ হয়। দেন হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। এ ধরনের ব্যবসায় কর ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে না, অর্থাৎ কম থাকে, এবং সরকার যে কর ধার্য করে যথাযথভাবে প্রদান করে থাকে। এছাড়া বিভিন্ন রাজস্ব এই ব্যবসা থেকে সরকার পেয়ে থাকে। এর অর্জিত মুনাফা সরকারি কোষাগারে জমা হয়, ফলে জাতীয় আয় বৃদ্ধি পায় ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে আমরা যেটা বলতে পারি, রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জন ও কল্যাণ লাভ অনেকাংশেই সম্ভব। তবে তা অর্জনের দক্ষ ব্যবস্থাপনা ও সুষ্ঠু পরিকল্পনা ও কার্যকর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা অপরিহার্য। এছাড়া শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে এরূপ ব্যবসা পরিচালনা করা হলে তা ভালো ফল দিতে সক্ষম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধা। রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধাগুলো কি কি? প্রথমত হচ্ছে স্বাভাবিক অর্থনৈতিক বিকাশে বাধা। সরকারি মালিকানায় ব্যবসা সংগঠন ও পরিচালনা করা হলে বেসরকারি উদ্যোক্তাগণ নিরুৎসাহী হয়। এতে দেশের কারবারি পরিবেশ বা ব্যবসায় পরিবেশ নষ্ট হয় বা বিপন্ন হয় ও স্বাভাবিক অর্থনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হয়। দেন হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। এরূপ ব্যবসা পরিচালনার ভার সরকারি আমলা বা রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তিদের উপর ন্যস্ত থাকে, যাদের মেজাজ, শিক্ষা, অভিজ্ঞতা কোনটি শিল্প ব্যবস্থাপনার অনুকূল নয়। ফলে এর ব্যবস্থাপনা সবসময় যোগ্যতা ও অদক্ষতার ভোগে। দেন হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অসুবিধা। যেহেতু রাষ্ট্রীয় ব্যবসা আমলাতান্ত্রিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্তৃক অধিকাংশ সময় পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে, আর এটা একটা আমলাতান্ত্রিকতায় ভোগে, ফলে এই ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কিছুটা অসুবিধা পরিলক্ষিত হয়। দেন হচ্ছে লাল ফিতার দৌরত্ব। লাল ফিতার রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপক ও কর্মচারীদের মধ্যে আমলাতান্ত্রিক মানবিকতা বা মানসিকতা বিদ্যমান থাকায় ধরাবাঁধা নিয়ম কানুনের নিগড়ে সব কাগজ গণ্ডিবদ্ধ হয়ে থাকে। এতে লাল ফিতার দৌরত্বের সৃষ্টি হয়, অর্থাৎ সকল কাজের গতি অত্যন্ত ধীর ও মন্থর হয়ে থাকে। দেন হচ্ছে উৎসাহের অভাব, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনায় বিশেষ কোনো ব্যক্তি স্বার্থ জড়িত থাকে না, তাই ব্যক্তিগত উৎসাহ উদ্যমের অভাবে এই ব্যবসা নিষ্ক্রিয় ও গতিহীনতা হয়ে পড়ে। দেন হচ্ছে অলাভজনক সংস্থা। আমরা অধিকাংশই দেখি, যখনই কোনো প্রতিষ্ঠানের পারফরমেন্স ইভালুয়েশন করা না হয়, আর ব্যবসা প্রতিষ্ঠানের পারফরমেন্স ইভালুয়েশন করা হয় অনেক ক্ষেত্রে লাভ দিয়ে, অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানটা মোটামুটি ভালো লাভ করতে পারে, অর্থাৎ তাদের ব্যয়কে তুলে আনতে পারে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলত ভালো বা কার্যকর। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা অনেকাংশে দেখা হয় না, অর্থাৎ তারা মনে করে যে আমরা জনকল্যাণের সাথে জড়িত হয়েছি, ফলে এখানে লাভের কোনো ব্যাপার নেই, অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠান এই সেন্সে তারা অলাভজনক সংস্থা হিসেবে মনে করে থাকে। দেন হচ্ছে নমনীয়তার অভাব। এরূপ ব্যবসা সরকারি নিয়ম নীতির বেড়াজালে আবদ্ধ থাকায় ক্ষেত্র বিশেষে তাদের সিদ্ধান্ত প্রয়োজনের দরকার হলে খুব সহজেই তাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে না বা পরিবর্তন করতে পারে না। তার মানে এই ব্যবসার ক্ষেত্রে নমনীয়তার যথেষ্ট অভাব রয়েছে। অপচয় ও অপব্যয় বৃদ্ধি। গরিশনের টাকা এ প্রবাদ রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, যার কারণে সর্বত্র যথেষ্ট ব্যয় হয়। এছাড়াও ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি সতর্কতার অভাবে প্রতিষ্ঠানের সহায় সম্পত্তির মারাত্মক অপচয় ঘটে, ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যেটা দুর্নীতি ও স্বজনপ্রীতি। রাষ্ট্রীয় ব্যবসায় দুর্নীতি ও স্বজনপ্রীতি ব্যাপক পরিমাণ লক্ষ্য করা যায়, কারণ চাকরি পাওয়ার চেয়ে যাওয়া কষ্টকর, অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার চেয়ে যাওয়া কষ্টকর, এই কথাটা এই ব্যবসার ক্ষেত্রে অনেকেই খুব জটিল, মানে খুব আগ্রহের সাথে নিয়ে থাকে। ফলে তারা ভাবে যে একবার যদি সরকারি চাকরি পায় তাহলে এই সরকারি চাকরি আর যাবে না, ফলে তারাও চায় তাদের আত্মীয় স্বজনকে
এই সরকারি চাকরিতে নিযুক্ত করার জন্য, ফলে একটা দুর্নীতি ও স্বজনপ্রীতির আখড়া তৈরি হয় এই ব্যবসা প্রতিষ্ঠানে। সো আনুগত্য ও শৃঙ্খলার অভাব। রাষ্ট্রীয় ব্যবসায় ঊর্ধ্বতন হতে অধস্তন পর্যন্ত প্রত্যেকেই নিজেকে সরকারি কর্মচারী রূপে গণ্য করে। চাকরি পাওয়ার চেয়ে চাকরি যাওয়া কষ্টকর, এই কথাটা কিছুক্ষণ আগে আমি বলছি। অর্থাৎ এই কথাটা তাদের মাথার মধ্যে অল টাইম ঘুরতে থাকে বিধায়, বা মাথার মধ্যে একটা ফিক্সড স্থায়ীভাবে গেঁথে যায় বিধায় তারা ঊর্ধ্বতনদের প্রতি আনুগত্য এবং শৃঙ্খলা মেইনটেইন করে না। ফলে একটা শৃঙ্খলা বোধের অভাব দেখা দেয়। জনগণের কর বৃদ্ধি। রাষ্ট্রীয় ব্যবসায় লোকসানের বোঝা জনগণের উপর বর্তে। সরকার লোকসান পূরণ এবং এরূপ প্রতিষ্ঠানে অর্থ সংস্থানের জন্য কর হার বৃদ্ধি বা নতুন কর আরোপ করে থাকে, যা পরিশোধ করা অনেক ক্ষেত্রে জনগণের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং সর্বশেষ যে অসুবিধাটা রাষ্ট্রীয় ব্যবসায়, তা হলো রাজনীতির আখড়া। কাজ নেই তো কই বাস, এ প্রবাদটি রাষ্ট্রীয় ব্যবসায়ের শ্রমিক কর্মচারীদের বেলায় বিশেষভাবে প্রযোজ্য। ক্ষুদ্র স্বার্থে সহজে এরা দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের হাতের কিরণকে পরিণত হয় এবং দলাদলি ও সংঘাতে লিপ্ত হয়, ফলে অধিকাংশ সময় কাজকর্ম উৎপাদন ব্যাহত হয়। সো প্রিয় শিক্ষার্থী, এই আলোচনা অর্থাৎ এই সুবিধাগুলো বিশ্লেষণ করে আমরা যে বুঝতে পারি রাষ্ট্রীয় ব্যবসায় অনেক প্রায়োগিক অসুবিধা বিদ্যমান, আর এই কারণে সারা বিশ্বে ইউরোপ ব্যবসা লোকসানের খাত হিসেবে সাধারণে ব্যাপকভাবে আলোচিত হয়। উদাহরণস্বরূপ বলতে পারি বাংলাদেশ রেলওয়ে প্রতি বছরই লোকসানে পর্যবসিত হয় এবং এই লোকসানটা মেকআপ করতে হয় বাংলাদেশ সরকার কর্তৃক। সো রাষ্ট্রীয় ব্যবসা যদি দক্ষ এবং সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে এইখানে লস হওয়ার বা ক্ষতি হওয়ার বা লোকসান হওয়ার কোনো চান্স নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল রাষ্ট্রীয় ব্যবসায়ের অসুবিধার অন্যতম বিষয়গুলো। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে বাংলাদেশে বিদ্যমান কয়েকটি বিখ্যাত রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম, এদের প্রকৃতি ও নিয়ন্ত্রণকারী সংস্থা সম্পর্কে আমরা জানবো। তবে তার আগে আমরা কিছু রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে জানবো যেগুলো বাংলাদেশে বিদ্যমান রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, বাংলাদেশ পাটকল সংস্থা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বাণিজ্য সংস্থা, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ পর্যটন সংস্থা, বাংলাদেশ বিমান, বাংলাদেশ বন উন্নয়ন সংস্থা, বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা, বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড, এবং সর্বশেষ আরো একটা বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন। শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু মেইন যেগুলা বা অন্যতম যে রাষ্ট্রীয় ব্যবসাগুলো সেগুলো হচ্ছে এগুলোই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই রাষ্ট্রীয় ব্যবসাগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জিনিস জানার চেষ্টা করব। যে আমরা জানি একটা হচ্ছে ওয়াসা। ওয়াসার পূর্ণরূপ কি? ওয়াটার সাপ্লাই অ্যান্ড সেওয়ারেজ অথরিটি, অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় পানি সরবরাহ ও পয় সুবিধা প্রদানের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ওয়াসা। 1963 সালে প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে একটা স্বাধীন সত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু। 1989 সালে ঢাকা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থাকে এর অধীন করা হয়। সো এই ওয়াসার অন্যতম কাজগুলো কি? বাসাবাড়ি সহ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও সংরক্ষণ করা, পয় প্রণালীর মাধ্যমে গৃহস্থলী ময়লা এবং শিল্প ও বাণিজ্যের তরল বর্জ্য সরানোর লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, উন্নয়ন, পরিকল্পনা ও সংরক্ষণ করা ইত্যাদি। জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও সংরক্ষণ করা। এই হচ্ছে মূলত ঢাকা অর্থাৎ ওয়াসা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম কাজগুলো। এরপরে যেটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ, যদি আমরা আলোচনা করি বাংলাদেশ ডাক বিভাগ, এর কাজ কি? গ্রাহকদের প্রত্যাশা পূরণ করা, যথাসময়ে চিঠিগুলো বা যে পোস্টগুলো হয় সেগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া, দক্ষ আন্তরিক ডাক সেবা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, কর্মীরা যেন গ্রাহকদের নিকট সর্বোচ্চ সৌজন্যতার সাথে ডাক সেবা পৌঁছাতে পারে এমন পরিবেশ সৃষ্টি করা,
দেশের সামাজিক অর্থনৈতিক অবস্থায় প্রতিষ্ঠানকে কার্যকরভাবে চালিয়ে নেয় এবং দেশের সর্বোচ্চ মানসম্মত ডাক সেবা প্রদান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হচ্ছে যদি আমি বলি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, যেটাকে আমরা বলি বিসিআইসি, অর্থাৎ বিসিআইসি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিআইসি। 1972 সালে রাষ্ট্রপতির 27 নম্বর আদেশ বলে গঠিত 3টি সেক্টর কর্পোরেশনকে একত্রিত করে 1976 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন গঠিত হয়। অঙ্গীভূত 3টি সেক্টর কর্পোরেশন ও এর অঙ্গীভূত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল নিম্নরূপ: বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্টিসিউটিক্যাল কর্পোরেশন, বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ট্যানারি কর্পোরেশন। এই 3টা সেক্টরকে একত্রিত করে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা গঠিত হয়। এই সংস্থার অন্যতম কাজ কি? সরকারি শিল্প নীতি বাস্তবায়ন করা, কার্যকর মানের দক্ষতা উৎপাদনশীলতার সাথে পরিচালনা করা, যুক্তিসঙ্গত ব্যয়ে পর্যাপ্ত পরিমাণে আমদানি বিকল্প ও মানসম্পন্ন পণ্য প্রস্তুত করা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষিতে ব্যবহার্য উপকরণ কৃষকদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা এবং প্রয়োজন বোধে যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রাকৃতিক ও মানবীয় সম্পদের কার্যকর ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা সম্পর্কে জানি, সেটা হচ্ছে বিটিআরসি, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের অন্যতম কাজগুলো কি সেটা আমরা জানার চেষ্টা করি। তার মধ্যে অন্যতম হচ্ছে সড়ক পথে যাত্রী ও পণ্য বহন করা, ন্যায্য ও ব্যয়সাধ্য ভাড়ায় নিরাপদ, বিশ্বস্ত ও দক্ষ পরিবহন সেবা প্রদান করা, পরিবহনের ক্ষেত্রে বেসরকারি খাতকে সহায়তা এবং নতুন নতুন যাত্রাপথ চালু করা, দেশের পর্যটনকে উৎসাহিত করা, প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা ও মানসম্মত যাত্রী সেবা নিশ্চিতকরণ করা এবং পরিবহন খাতে নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা হ্রাস ও পরিবেশ দূষণ রোধের জন্য গবেষণা কার্য পরিচালনা করা। এইগুলো হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার অর্থাৎ বিআরটিসির অন্যতম কাজ। এরপর যে আমরা যদি আরেকটা জানি, সেটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, যেটাকে বলা হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এই পর্যটন কর্পোরেশনের অন্যতম কাজ হচ্ছে বাংলাদেশকে একটি উন্নত মানের পর্যটন এলাকা হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা এবং পর্যটন সম্ভাবনা ও সুবিধার উন্নয়ন সাধন করা, বাংলাদেশের পর্যটন অবকাঠামো গড়ে তোলা, দেশের পর্যটন ব্যবসার উন্নতি সাধন প্রসার ও এগিয়ে যেতে সাহায্য করা, দেশের জনগণের মধ্যে পর্যটনের আগ্রহ সচেতনতা সৃষ্টি করা, যোগ্য পর্যটন কর্মী গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে সাহায্য করা, পর্যটন বিষয়ক প্রকাশনা ছাপা ও প্রচারের ব্যবস্থা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলোই হচ্ছে বাংলাদেশ পর্যটন শিল্পের অন্যতম কিছু প্রতিষ্ঠান, বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবসার অন্যতম কিছু প্রতিষ্ঠান বা ব্যবসায়ী সংগঠন, যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে বাংলাদেশের জনগণের জন্য, এবং এরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমরা মনে করে থাকি, এবং তারা করছেও। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে এবং ভবিষ্যতে এরা সুষ্ঠু, সুন্দর এবং সুচারুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে বলে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার যৌক্তিকতা, বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবসা সফল না হওয়ার কারণ, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাকে কিভাবে সফল করা যায়, এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক কিছু বিষয় আছে বা অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী 3য় নম্বর লেকচারে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।